এটি নিউজ দেখছেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে সৌজন্যে আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আপনাদের সঙ্গে রয়েছি আমি মুনি ইউসুফ। দর্শক, কেবল স্বাধীন বাংলাদেশের 53 বছরের ইতিহাস নয়, এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসেই লড়াই সংগ্রাম থেকে রাষ্ট্র পরিচালনা সবখানেই নারীর সরব উপস্থিতি আমরা দেখেছি। জুলাই গণঅভ্যুত্থানেও নারীরা ছিলেন অগ্রভাগে, কিন্তু এই সক্রিয়তা কি নীতি নির্ধারণী পর্যায়ে তাদের প্রাপ্য অবস্থান নিশ্চিত করতে পেরেছে, নাকি পুরুষ নিয়ন্ত্রিত রাজনৈতিক অঙ্গনে নারী কেবল সংখ্যা পূরণের বৃত্তেই আটকে আছে? রাজনৈতিক দলগুলোতে এখনও 33% নারী নেতৃত্ব নিশ্চিত হয়নি। সরাসরি ভোটে লড়তে দলীয় মনোনয়নের ক্ষেত্রে নারীরা এখনও পিছিয়ে। সত্যি কি আমরা নারীর ক্ষমতায়ন চাই, নাকি শুধু লোক দেখানো প্রতিনিধিত্ব দিয়ে বিষয়টা ধামাচাপা দিতে চাই? কথা বলবো সেসব নিয়ে। বিষয় নির্ধারণ করেছি রাজনীতিতে নারী ক্ষমতায়ন নাকি প্রতিনিধিত্ব। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি। আছেন ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, রাজনীতি বিশ্লেষক ও সহযোগী অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আরও রয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, আপনার কাছেই শুরুতে আসতে চাই। আমাদের দেশের আইনসভায় নারীর জন্য সংরক্ষিত আসন রয়েছে, শুরু থেকেই ছিল। 15টি থেকে শুরু করে ধাপে ধাপে এখন 50টিতে উত্তীর্ণ হয়েছে। এই যে আসন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নারীর ক্ষমতায়নও কি বৃদ্ধি হয়েছে? আপনাকে অনেক ধন্যবাদ এবং আমার সহ-আলোচক হুমায়রা নূরকে অনেক শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে যে আপনি যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করেছেন, সংরক্ষিত নারী আসন 1972 সাল থেকে শুরু করে 10টি আসন দিয়ে শুরু করা হয় এবং সেটি অস্থায়ী পদ্ধতিতে থাকে এবং সেটি ক্রমান্বয়ে বাড়তে বাড়তে এসে 50-এ থাকে। দেখুন, আমি কোটা বিরোধী মুভমেন্টটা যখন হয় তখনও বলেছি, আমি এখনও বলি, পৃথিবীর সকল জায়গায় রিজার্ভড কোটা, সংরক্ষিত আসন কিন্তু এক ধরনের কোটা অবশ্যই, এবং এই কোটাটি পৃথিবীর সকল জায়গায় সকল সময়ে কাজ করে ফর দেম, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। তো সেই হিসেবে দেখেন, অনেকের একটা পপুলার টক আছে। পপুলার টকটা এরকম যে সংরক্ষিত আসনের প্রয়োজন নাই, অথবা সংরক্ষিত আসনে কেন থাকবে, ইত্যাদি ইত্যাদি। আমি একজন শিক্ষক হিসেবে মনে করি এই বক্তব্যটা আমার কাছে মনে হয় এখন পর্যন্ত আমরা ওই জায়গায় কোনো রিচ করিনি। কেন করিনি? সংরক্ষিত নারী আসনের যে নারীদেরকে আপনি দেখছেন, প্রশ্ন হচ্ছে এই নারীদের জন্য আসলে সংরক্ষিত আসন কিনা। সংরক্ষিত নারী আসনের যে কোটাটা ছিল সেটি খুব স্পেসিফিক্যালি আপনার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারীকে রিপ্রেজেন্ট করে। আপনাকে একটা কথা মনে রাখতে হবে, পিছিয়ে পড়া নারী বলতে আপনি কাকে বোঝেন, কোড অ্যান্ড কোড একটা। দুই হচ্ছে, বাংলাদেশে আপনি যে জায়গায় বসে আছেন এই মুহূর্তে, হুমায়রা নূর যেখানে আছে, আমি যেখানে আছি, এটাই কিন্তু বাংলাদেশের একমাত্র নারীর বাস্তবতা না। আপনার ভুলে গেলে চলবে না। আপনি এখনও সেই রাষ্ট্রের একজন নাগরিক যে রাষ্ট্রে পুরো, আর কিছুতে আপনি প্রথম হতে পারেন বা না পারেন, পুরো দক্ষিণ এশিয়ায় আপনি প্রথম হয়েছেন, প্রথম স্থান অধিকার করেছেন কিসে? বাল্যবিবাহে। ঠিক আছে? যে সেই রাষ্ট্রের একজন নাগরিকদের নারী হিসেবে তাদের জন্য কিন্তু সংরক্ষিত নারী আসন ভীষণ রকমের গুরুত্ব বহন করে। প্রশ্ন হচ্ছে, যে প্রক্রিয়াতে এবং যাদেরকে আপনি সংসদে দেখে আসছেন, সেটি এই গভর্নমেন্ট হোক, বিগত গভর্নমেন্ট হোক, তার আগের গভর্নমেন্ট হোক, বিরোধী দল হোক, যেই হোক না কেন, তারা কি কখনো ওই জায়গাটা থেকে এই মনোনয়নপত্র দেন কিনা, ক্ষমতায়ন করা তাদের উদ্দেশ্য থাকে কিনা, যে আলাপগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। যেমন আপনি লক্ষ্য করে দেখবেন যে বিরোধী দল হোক আর সরকার পক্ষ হোক, তারা সংসদে যে নারী আসনটা আছে সেটা এক ধরনের বন্টনের মতো। সেটা কেমন জানেন? সেটা অনেকটা এরকম যে অমুককে দিতে পারি নাই, অমুককে নমিনেশন দিতে পারিনি, এখন আমি নমিনেশনটা দিয়ে দিই। হ্যাঁ, এক ধরনের কাইন্ড অফ ট্রেড অফের মতো। মনে করেন, আচ্ছা ওই সময় তুমি জিততে পারো নাই, তুমি তো অনেক, আমি তো দিতে চাইছিলাম, আমার সুযোগ হয় নাই, এখন আমি তোমাকে দিয়ে দিই। সে কি বিরোধী দল হোক, কি সরকারি দল হোক, গল্পটা কিন্তু এরকম। সংরক্ষিত নারী আসনের কোনো প্রয়োজনীয়তা নেই, আমি এটা একদমই মনে করি না। যেমন মনে করেন, এই সংরক্ষিত নারী আসন থেকেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেত্রী আপনি আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন। ফর এন এক্সাম্পল, সরকার দলীয় পক্ষতে আপনি দেখেন নীলুফার মনি, রুমিন ফারহানা, পাপিয়া, ওনারা কিন্তু একসময় সংরক্ষিত নারী আসন থেকেই এমপি পদে ছিলেন। কিন্তু রুমিন ফারহানা দেখেন আজকে উনি কিন্তু সেই স্থানটা, আমি মনে করি নীলুফারা আসনে যারা যাবে তারা আলটিমেটলি লোকাল ইলেকশন, মানে আলটিমেটলি নিজেরা সরাসরি ইলেকশনে পার্টিসিপেট করেই জিতে আসবে। আপা যেটা বললেন, হ্যাঁ, আমি বলছি যে এটা ব্যবহৃত হচ্ছে এরকম ভাবে আর কি। হ্যাঁ, ওটা হচ্ছে, কিন্তু আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন একজন শিক্ষক হিসেবে, এই সংরক্ষিত নারী আসন মনি আপার জন্য না, রুমিনা ফারহানার জন্য না, ওনারা এখন যারা যাচ্ছেন
এনসিপি থেকে তাদের জন্য না, এই সংরক্ষিত নারী আসন আমার সেই চা শ্রমিক নারীর জন্য, এই সংরক্ষিত নারী আসন আমার ওই হাওরের নারীর জন্য, এই সংরক্ষিত নারী আসন আমার এই গার্মেন্টস শ্রমিক বিশাল নারী যারা কিনা জীবন যুদ্ধ করছে তার জন্য। কারণ এটার নাম সংরক্ষিত নারী আসন, যেখানে আপনি তার কথা বলতে পারার সুযোগ তৈরি করে দিবেন সরাসরি জায়গাতে। দুঃখজনক হলেও সত্য, কেউ এই লাইনের মধ্যেই নাই। কারণ লাইন হবে শুধু সেটা যেটা হচ্ছে বাজারে বিকিকিনি হবে, যার ক্ষমতা থাকবে, যাকে কাউকে রিওয়ার্ড স্বরূপ দেওয়া হবে, কাউকে অ্যাওয়ার্ড স্বরূপ দেওয়া হবে। এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক। ক্ষমতায়নের উদ্দেশ্যে এখানে সংরক্ষিত নারী আসনের বন্টন হয়, দুঃখিত। অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনি কি একমত কিনা, এবং এই যে প্রশ্নটি আসলে কোথায়, কারা সংরক্ষিত নারী আসন পাবে সেটি, নাকি কারা পাবে না, কাদেরকে আপনি যেটি বলছিলেন যে নেতৃত্বতে তারা এগিয়ে আসবে সেজন্য হয়তো অনেক সময় রাখা হয়, যেটা আপনি বলতে চাচ্ছিলেন, আসলে আপনার বিশ্লেষণটা কি, কাদের জন্য এই সংরক্ষিত নারী আসন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আমার অত্যন্ত প্রিয় সহ-আলোচক স্নিগ্ধা আপা, এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এক কথা যদি বলি, স্নিগ্ধা আপার কথাটা শুনতে খুব ভালো শোনায়, বাস্তবতাটা আসলে সেটা না, যেটা আপা নিজেই বললেন। এই একই কারণে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুযোগ দেওয়ার ক্ষেত্রে এই সংরক্ষিত আসনগুলো রাখা হলেও সেইখানে শুধু নারী কেন থাকবে, একজন শারীরিক প্রতিবন্ধী তাদেরও তো থাকা উচিত। সে তো আর বুদ্ধি প্রতিবন্ধী না, তার তো মেধা আছে, আইন প্রণয়নে সেও কন্ট্রিবিউট করতে পারে। ধরেন উপজাতি, যেমন বিএমপি থেকে দেখেছি যে 2জন উপজাতিকে দেয়া হয়েছে, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। তো এই জিনিসগুলোও কিন্তু সংরক্ষিত আসনের এই আওতার মধ্যে, এই ধরনের যারা পিছিয়ে এই গোষ্ঠী, জি উনি তো শিক্ষক, উনি সুন্দর ভাষাটাই বলবেন, এটাই স্বাভাবিক। তো যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে সামনের কাতারে, সমান কাতারে তুলে নিয়ে আসার জন্য এই সংরক্ষিত আসনটা আসলে বরাদ্দ করা উচিত। এটা শুধু নারীদের জন্য হবে এইটা আমি আসলে মানতে নারাজ। এক, দ্বিতীয় হচ্ছে এইখানে আপা যেটা বললেন যে ওই গার্মেন্টস শ্রমিক বোন বা ওই নারী চা শ্রমিক বোন, যে দুজনের কথাই, দুইটা মানুষের কথা উল্লেখ করলেন, বেসিক্যালি সংসদ হচ্ছে সেই জায়গা যেখানে আপনি আইন প্রণয়ন করবেন, বাজেট প্রণয়ন করবেন। জনপ্রতিনিধি যারা, তারা নির্দিষ্ট গোষ্ঠীকে তারা প্রতিনিধিত্ব করে, কিন্তু নারী আসনের ক্ষেত্রে বা এই সংরক্ষিত আসনের ক্ষেত্রে এই জায়গায় একটু ডিফারেন্স আছে। সেইখানে আপনাকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে যেই সুযোগটা দেয়া হয়, তারা কিন্তু নির্দিষ্ট কনস্টিটিউয়েন্সিকে রিপ্রেজেন্ট করেন না। যদিও তারা যখন ওই আসন গ্রহণ করে এমপি হন, তখন তাদেরকে নির্দিষ্ট কিছু কনস্টিটিউয়েন্সির দায়িত্ব দেয়া হয়, কিন্তু সরাসরি ওই কনস্টিটিউয়েন্সির না হওয়ার কারণে বা ওই কনস্টিটিউয়েন্সি থেকে জিতে তারা সংসদে না যাওয়ার কারণে জনগণের সাথে সম্পৃক্ততা কিন্তু একজন নির্বাচিত এমপি আর সংরক্ষিত আসনে সিলেক্টেড এমপির মধ্যে অনেক অনেক যোজন পার্থক্য আছে। তো একজন এমপি বলেন, সে সংরক্ষিত আসনের হোক বা নির্বাচিত আসনের হোক, সবার জন্য যোগ্যতার ক্রাইটেরিয়া মোস্ট ইম্পর্টেন্টলি যেটা দেখা উচিত সেটা হচ্ছে আইন বোঝা, আইন প্রণয়ন করা এবং আলটিমেটলি জনগণের স্বার্থে যেই কাজটা পার্লামেন্টারিয়ানের, সেই কাজটা করার যোগ্যতা ওনার আছে কিনা। যেইটা সবচেয়ে বড় দুঃখজনকভাবে এই কনসেপ্টটাই বাংলাদেশের মানুষের মধ্যে নাই। যখন একজন এমপি প্রার্থী এলাকায় যান, তখন উনি বলে আমি এই সুবিধা দিব, সেই সুবিধা দিব, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু এমপির কাজই না, ওনার কাজই না, এটা স্থানীয় সরকারের কাজ, যে নানান ধরনের সুযোগ সুবিধা অ্যাভেইল করিয়ে দেয়া। হ্যাঁ, এই কাজটা এমপিরই না। এই কাকে চাল দিবে, কাকে গম দিবে, এই টোটাল কাজটা হচ্ছে লোকাল গভর্নমেন্টের কাজ, স্থানীয় সরকারের কাজ। তো এই যে মানুষের মধ্যে পারসেপশনগুলো ক্লিয়ার করতে হবে। আর একজন গার্মেন্টস শ্রমিক বলেন, চা শ্রমিক বলেন, বা একজন একেবারে শ্রমজীবী মানুষ, তিনিও পার্লামেন্টে যাওয়ার তার অধিকার আছে। তবে সামাজিক সচেতনতার যে জায়গাটা, সেইটা আমরা যদি তৈরি করতে পারি নারীদের জন্য। শুনেন, রাজনীতিটাও একটা ট্রেনিংয়ের মাধ্যমে শেখানো যায়। এই যে আমি কিন্তু রাজনীতি করতে এসেছি খুব বেশি দিন হয় নাই। আমাকে আজকেই আমার আত্মীয় স্বজন বলছে যে তুমি অল্প সময় ভালো বোঝার চেষ্টা করছো বা বুঝতে পারছো। ওইটার কারণ হচ্ছে আমি যেই পরিবেশে আছি, যাদের সাথে আছি,
তারা আমাকে শেখার জন্য ওই সুযোগটা, ওই স্পেসটা দেয়। পারিবারিকভাবে রাজনৈতিক পরিবারের মেয়ে হওয়ার কারণে কিছু তো বেনিফিট আছেই, যে আমি পরিবার থেকে অনেক কিছু জানতে পারি, কিন্তু ওই যে এখনকার পরের জেনারেশন, এই জেনারেশন কিন্তু প্রচন্ড রাজনীতি সচেতন, সেটা সর্বস্তরের মানুষ। আপনি দেখবেন সেই দিন দেখছিলাম যে যখন হকার উৎখাত করা হচ্ছে, একজন হকার বোন উনি বললেন, আমি তো তোমার কাছে ভিক্ষা চাই নাই, আমি কাজ করে খাবো, তুমি আমার জন্য কাজের সুযোগ তৈরি না করে দিয়ে তুমি আমার পেটে লাথি দিলা। ওনার কথাটা কিন্তু খুব যৌক্তিক। এবং একজন আইন প্রণেতা হিসেবে বা একজন এমপি হিসেবে উনিও কিন্তু পার্লামেন্টে নিজের এবং নিজের এলাকার মানুষের বা নিজের জনগোষ্ঠীর জন্য উনি স্ট্রংলি ভাউচ করতে পারতেন, এবং তাদের কথা মাথায় রেখে কোন আইনটা করলে যা এই ধরনের, ওনারাও তো সমাজে এই যে ধরেন আর্থিক ব্যবস্থা গতিশীল রাখার জন্য ওনাদেরও তো কন্ট্রিবিউশন আছে না। এমন তো না যে শুধু আপনি বৈদেশিক যে আয়, সেই আয় দিয়ে আপনার রাষ্ট্র পরিচালনা করছেন, বা যারা চাকরি করে চাকরির থেকে ট্যাক্স দেয় তা দিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন। যেই মানুষটা এক প্যাকেট বিস্কিট কিনে খায়, সেই বিস্কিটের মধ্যেও কিন্তু একটা ভ্যাট আরোপ হয়। সেটা কি সব মানুষ জানে বলেন তো? তাহলে ওই টাকাটাও কিন্তু কোনো না কোনোভাবে একটা খুব সাধারণ মানুষ দিন আনে দিন খায়, উনারও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট রূপে একটা ট্যাক্সের টাকা সরকারের খাতায় যাচ্ছে। তাহলে তারও তো সেই অধিকারটা আছে জানার, বোঝার, এবং সেই জায়গায় সচেতন হয়ে আলটিমেটলি তার নিজেকে প্রতিনিধিত্ব করে। এটা নারী পুরুষ সবার জন্যই প্রযোজ্য। এবং নারী সংরক্ষিত আসনের যেই পজিশনটা আছে, আমার মতামত হচ্ছে এইটা ইট ইজ টাইম আপনি ডিফাইন করে দিবেন যে ওনারা কি করবেন, ওনাদের কার্যপরিধি কি হবে, কিভাবে কাজ করবেন, কে কোন কনস্টিটিউয়েন্সিতে কম্পিট করবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইভাবে সিলেকশন প্রসেসে না গিয়ে আমরা যেটা ঐক্যমত্য কমিশনে আলাপ করেছিলাম এবং জুলাই সনদে যেটা নিয়ে আলাপ ছিল, পরবর্তীতে গণভোটও হয়েছে, যে সংরক্ষিত নারী আসন হোক, সেই আসনে নারীরা নারীদের সাথে কম্পিট করুক, বা এই যে ধরেন পিছিয়ে পড়া জনগোষ্ঠী ইনক্লুডিং নারী, ওই স্পেসিফিক 50টা হোক 100টা হোক ওই আসনে ডিরেক্ট কম্পিট করুক। যে আমি ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, এই যে এই বিষয়টি অ্যাডভোকেট হুমায়রা নূর যেমনটি বলছিলেন, আসলে এই যে রাজনীতিতে নারীর অন্তর্ভুক্তি যে কোটা পূরণের জন্য নাকি গুণগত পরিবর্তনের জন্য রয়েছে, এবং তিনি যেটি বলছিলেন যে ইলেকশন প্রসেসে আসলে পরিবর্তন করা দরকার বা সংরক্ষিত নারী আসনের পক্ষে উনি যেটি বললেন, আপনার কি একই মতামত কিনা? দেখেন, আমি এখানে কি মতামত দেব, দেখেন আমার পাশে জুলাই সনদের যারা বাস্তবায়ন চান একদম মনে প্রাণে, তিনি বসে আছেন। জুলাই সনদের প্রথম ভায়োলেশন তো তারা করেছেন, সেখানে 5% নারীর যে কোটা ছিল, তারা যে জোট থেকে দিয়েছেন, সেখান থেকে তো তারা 5% দিতে পারে। জোটের দোষ আমাদের উপর চাপাইলে হবে আপা, বলেন তো? যখন জোট হয়, না না না, একটা দল আরেকটা দলের সিদ্ধান্ত কি ইনফ্লুয়েন্স করতে পারে? উইথ টাইম ওনারা আমাদের থেকে শিখবে, বা আমরা ওনাদের থেকে ভালোটা শিখতে চেষ্টা করতে পারি, বাট ওই সময়ে ওনাদের তো অলরেডি সিদ্ধান্ত হয়ে গিয়েছে। যখন ওনারা আমাদের যখন জোট হয় ততদিন ওনাদের প্রার্থী সিলেকশন শেষ না, কিন্তু জোট থেকে মাহমুদা মিতুকে নমিনেশন দেওয়া যেতে পারে। ওইটা সংরক্ষিত আসনে ওনাকে নমিনেশন না, সংরক্ষিত আসনে যেটা হয়েছে আমি এক লাইনে বলে দিই। মাহমুদা মিতু নিজের আসনে আমরা ডিটারমাইন ছিলাম যে উনি ওনার ইলেকশনটা করবে, কারণ উনি শুরু থেকেই ওনার কনস্টিটিউয়েন্সিতে উনি নির্বাচনকে কেন্দ্র করেই কাজ করেছেন এবং ওনার ভালো সমর্থন ছিল। তো জামাতে ইসলাম আর এনসিপির যখন কোয়ালিশন হয়, তখন আসন বন্টনের যে ব্যাপারটা ছিল, তখন আমরা ওনার ব্যাপারে রিজিড ছিলাম যে না, উনি ইলেকশন করবেনই। তখন ওনারা অনুরোধ করেছে যে যদি উনি এই আসনটা ছেড়ে দেন, ভবিষ্যতে যখন সংরক্ষিত আসনের ব্যাপার আসবে তখন ওনার ব্যাপারটা ওনারা কনসিডার করবে। এইটা উনাদের থেকে একটা আসন ওনারা ছেড়ে দিবেন, এইটা উনারা ডিসিশন নেবেন, ব্যাপারটা এরকম না। আপনি ইলেকশনের আগে ট্রেড অফ করেছেন, যেটা আমি প্রথমে বলেছি। স্যাক্রিফাইসটা তো একজন নারী আসনই করলো। হ্যাঁ, এটা তো একটা দুঃখজনক ব্যাপার না, এবং এটা আলটিমেটলি আমাদের দলেরই সিদ্ধান্ত ছিল যে ওই আসনে, যে আসনটা একটা আসন যেহেতু ওনারা ওই সময় আমাদের থেকে আসন সমঝোতার মাধ্যমে একটা আসন আমাদের ছেড়ে দিতে হয়েছে, সেটা নারী হোক আর পুরুষ হোক একটা আসন, তাহলে বদলালো কি? এটা অবশ্যই একটা দুঃখজনক ব্যাপার না, কিন্তু আলটিমেটলি আমি যেটা আমার কাছে ওনাদের উপর যে রাগ ক্ষোভ দুঃখ ছিল যে ওনারা কোনো নারীকে মনোনয়ন দিল না, আবার একটা ধারণাও ছিল যে ওনারা ওনাদের ওই যে অমুকের স্ত্রী তমুকের স্ত্রীকেই দিবে মনোনয়ন, দেয়নি। সেক্ষেত্রে কি যাদেরকে দিয়েছে, ধরেন যাদের নাম শুনছিলাম,
যে অমুকের স্ত্রী তো যে ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রী পাবেন বা ডক্টর শফিকুর রহমানের যে স্ত্রী কজনকে পাবেন, দিয়েছে এটা ওই যে একটা রিপোর্ট বের হয়েছে দ্য তাই না? ওয়েভের 24 এর, যাদেরকে দিয়েছে তারা কি বংশানুক্রমিক ভাবে আসেনি? না মানে আমি আমি আটজনের আমি আটজনের স্বাভাবিকভাবে প্রত্যেকেরই এটা যখন দেয়া হয়েছে, এটা আমি না, একটা রিপোর্ট এসছে, রিপোর্টটা আপনি আমার ফেসবুক ফ্রেন্ডও, আমি শেয়ার করেছি, আপনি দেখে নেবেন আশা করি। রিপোর্টে একদম স্পষ্ট করে দেওয়া আছে যে প্রত্যেকটি আটজনের আটজনই কিভাবে গুরুত্বপূর্ণ নেতা এবং কর্মীদের হয় বোন, না হলে মেয়ে, না হলে এই। এখন আমি আপনাকে বলি আপা, আপনি যেটা বললেন এইটা আমি মানলাম, ধরেন নেতার স্ত্রী হওয়া কি একজন না, আমার এটা পয়েন্ট না, আমি এটা পয়েন্ট না, না আমার এটা রাজনীতি পয়েন্ট না, করার ক্ষেত্রে বাধা হইতে পারে। আমি একটু শেষ করি, অবশ্যই না, কিন্তু 100 বার ওনারা না। যেটা ভালো করেছেন, আমি ওই জায়গাটা আমি একটা লাইন বলে শেষ করে দিই, সেটা হচ্ছে ওনারা তো 12টা আসন নিজেরাই নিতে পারতেন, কিন্তু সেই জায়গায় ওনারা 4টা আসন জোটের শরিকদের দিয়েছেন এবং ওনারা যোগ্য মানুষ সিলেক্ট করেছেন, একজন ডাক্তারকে সিলেক্ট করেছেন, একজন শহীদের মাকে সেখানে সিলেক্ট সরাসরি করেছেন। ভোটে কি এখানে- দেওয়ার সুযোগ ছিল না? এইটাই হচ্ছে প্রশ্ন, যে এইটাই হচ্ছে প্রশ্ন, আমি যে ওই জায়গাটাতেই তো আমাদের প্রশ্ন, আপনি এটা আমাকে আমারও অনুমতি প্রশ্ন। দিলে একটু বলি। আপা, please, আচ্ছা, ঠিক আছে। সেটা হচ্ছে কি, আমার বক্তব্যটা একেবারে স্পষ্ট। প্রথম কথা হচ্ছে যে দেখেন, আপনি জুলাই সনদের 5% রুল ভায়োলেট করেছেন অ্যাট দ্য ভেরি বিগিনিং। যে দলটি জুলাই সনদ মানতে চায় না, মানছে না, তারা করবে এটা তো আমি বুঝি, কিন্তু যারা জুলাই সনদকে ওন করে, তারা যার সাথে শরিক হন, তারাও সেখানে ব্যর্থ হয়েছেন। এটা প্রথম ভায়োলেশন, এবং শুরুটাই করলেন নারী দিয়ে, একদম স্পষ্টত। সেকেন্ড, হুমায়রা নিজের বক্তব্যের মধ্যে আসলো যে যাকে আপনার মনোনয়ন দেওয়ার কথা ছিল, আপনি দেওয়ার আগেই আপনি ওখানে এক ধরনের ট্রেড অফ করেছেন, সেটা তো একজন পুরুষ হতে পারতো। থার্ড, একটা কথা আমি সব সময় বলি, দেখেন আমার রাগ অভিমান সব আছে এই দলটির প্রতি। তার কারণ কি জানেন? কারণ এখানে আমরা প্রত্যাশা দেখি, আমরা এখানে হোপ দেখি, এদের কাছে থেকে আমরা প্রত্যাশা দেখেছিলাম, হোপ দেখেছিলাম, সেই জায়গাটা থেকেই বলা। কারণ তারা তরুণ, তারা কিছু তৈরি করবেন। তো আমার বক্তব্যটা কি ওই জায়গাটা থেকে আমি আসতে চাচ্ছি, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, একটা কথা বলি, সেটা হচ্ছে কি, এই পুরো প্রক্রিয়াতে যেটা হুমায়রা বলল, কারো স্ত্রী কারো কন্যা হতে পারে না, এটা আমার বক্তব্য না। তো আমি তো একমত, হতে পারে যার কারণ আমাদের শব্দ আছে একটা, নেপোটিজম। সেটা হচ্ছে যে আপনাকে আমি প্রেফার করছি, এটা কোনো অযোগ্যতার বিষয় না, কেউ যদি যোগ্য হয় তাকে দিবে। কিন্তু যেই দল আপনার নির্বাচনী প্রচারণা করে রাজার ছেলে রাজা হবে, এটা কিভাবে হবে? জাইমা রহমান রাজকন্যা হবে, এটা কিভাবে হবে? যদি প্রচারণা আপনার এই রকম হয়, তাহলে তো আপনাকে ওই আদর্শগত অবস্থান নিতে হবে। আমার তো প্রচারণা এটা না, আমি তো বিশ্বাস করি যোগ্যতা যার থাকবে সে সুযোগ পাবে। কিন্তু আপনি তো রাজনৈতিক দলভাবে সেটা করছেন। এবং এই পুরো বিষয়, এবং এরপরেটা দেখেন, এই যে দেখেন, বলবে কি, এই যে ডাক্তার হয়েছে, ডাক্তারকে দিয়েছে, ইসেকে দিয়েছে, অমুককে দিয়েছে, তমুককে দিয়েছে। আমার কাছে এটা খুব প্রবলেমেটিক লাগে। এই সংসদে এরকম বড় বড় পুরুষ নেতা নাই, তারা ডাক্তার তো দূরের কথা, কয় পাস করছে সেটা হিসাব করলে তো এখন থলের বিড়াল বের হয়ে যাবে। তার মানে যখনই নারী হচ্ছে, ওই যে আমি নারী সব পারি, মানে আমাকে সব পারতে হবে, কেন? বাউন্ডারি সেট করে কেন দেওয়া। কেন আমাকে ডাক্তার হতে হবে কেন? আমার তো ডাক্তার হওয়ার জন্য তো আমি সংসদে যাব না। আপা, আমাদের তো সবসময় ছেলেদের চেয়ে একটু বেশি প্রুফ করতে আমরা হয় তো নিজেদের, আমার এটাই তো তো আমার কষ্টের তো জায়গা। ডাক্তার হওয়ার জন্য আমি তো সেটাই বলছি, আমার তো ডাক্তার হলে আমি সংসদে যাব কেন? আমি তো নেতৃত্ব দিতে সংসদে যাব, তাই না? আমি তো সমাজ পরিবর্তনের জন্য সংসদে যাব, আমি আমার জায়গা পরিবর্তনের জন্য সংসদে যাব। তাহলে এই পুরা সংরক্ষিত নারী আসন নিয়ে যা হয়েছে, ইটস নাথিং ডিফারেন্ট ফ্রম দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট। যেই লাও সেই কদু। এখন আমার গান গাওয়া ছাড়া কোনো উপায় নেই, বৈরাগী হওয়া ছাড়া কোনো গতি নেই, কারণ কোনো পরিবর্তন হয়নি। এখানে একজন দর্শক আছেন ফোনে, আমরা তাকে কিছুক্ষণের মধ্যেই পাবো। আমি হুমায়ুন, ছোট করেই যদি আমাদের একটি বিরতিতে যেতে হবে, ছোট করেই যদি আপনি একটা কথা বলছিলেন যে আমাদেরকে সবসময় প্রুফ করতে হবে। কেন আমাদেরকে সবসময় প্রুফ করতে হবে? আমরা পরিবর্তন চাচ্ছি, সেখানে পরিবর্তনটা কি আমরা দেখছি? হুমায়রা কিছু বলার আগে একটা কথা বলি, এটা মানে না বলে পারছি না। আমি এখানেও যে নমিনেশনও দেওয়া হয়েছে না, আমি এটা, সে আমার পাশে বসে আছে বলে না, সে এখানে যদি না আসতো আমি তাও বলতাম, কি কি যোগ্যতার ভিত্তিতে হুমায়রার নাম নাই সেখানে। আমার তো এটা প্রশ্ন করার আছে, এটা তাকে খুশি করার জন্য বলছি না। যোগ্যতা নিয়ে বসলে না হুমায়রা, সব যোগ্যতা নিয়ে বসতে হবে। প্রশ্ন হচ্ছে যেই নমিনেশনের বক্তব্যটা এসছে, আরে ভাই, আপনি তো একটা দল তো অন্তত নমিনেশন পেপার দিয়ে সে একটা সিলেকশন প্রক্রিয়া গেছে, আর এখানে হচ্ছে আমার মাথায় তো হুমায়রার নাম নাই, তাই হুমায়রা প্রথমেই ডিসকোয়ালিফাইড।
এটাকে আমি আচ্ছা, বলবো ব্যাপারটা আসলে- না না, এটা হুমায়রা আছে, হুমায়রা না, দিলশানারা পারুল, আমার মাথায় নাম নাই। ওকে, আর দিলশানারা পারুল না, নুদরাত তাবাসসুম, আমি তো তাদের নাম আমার মুখস্থ আছে, তারা কোথায় আছে, আমি বহু মানুষের নাম জানি তাদের। কি ব্যাপার, কি ঘটনাটা, কি কারা চুজ করলো? এবং মজার ব্যাপার, এই চুজিং এর পুরা প্যানেলটা আপনি একটু একবার চোখ বোলাবেন, সেখানে সকল কয়টা পুরুষ লোক বসে আছে। আচ্ছা, উত্তরটা কি দিব? অবশ্যই। বেসিক্যালি আমাদের পলিটিক্যাল কাউন্সিলে এই সিলেকশনের আলোচনাটা হয়েছে। পলিটিক্যাল কাউন্সিলে 2জন বোন ছিলেন, 3জন বোন ছিলেন। তাসনিম যারা দল থেকে চলে গিয়েছে, আর নুসরাত, সরি, নাহিদা সারোয়ার নিভা এবং সামান্তা শারমিন, ওনারা জোট হওয়ার কারণে, ওনারা যেহেতু আদর্শিক একটা প্রতিবন্ধকতা, এই কারণে বেশ কিছুদিন এই নির্বাচনকালীন ওনারা কোনো রাজনৈতিক কাজে সম্পৃক্ত ছিলেন না, এবং ওনারা এটা বলেই ডিক্লেয়ারই করেছেন যে নির্বাচনের ফলাফল সংক্রান্ত কোনো কাজে ওনারা সম্পৃক্ত থাকবেন না, কারণ এটা ওনাদের মতামত যে ওনারা এই জোট সমর্থন করেন না, ওনারা স্বতন্ত্র থাকতে চান, হুইচ ইজ অ্যাবসলিউটলি রাইট, এবং এই গণতান্ত্রিক অধিকার ওনাদের আছে। সুতরাং এই যে সংরক্ষিত আসনে কে যাবেন, স্বাভাবিক কারণে ওই যেইখানে নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে, সেখানে যেই নারীরা ছিলেন সেই নারীরা অনুপস্থিত ছিলেন। আচ্ছা, এইটা দুঃখের জায়গাটা বলতেই হচ্ছে। আর এর বাইরে আমাদের দলে সিদ্ধান্তের জায়গা থেকে দেখা হয়েছে যে রাজনৈতিকভাবে কার সংগ্রাম কতটুকু। এখন এই জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু নারীদেরও কিন্তু অংশগ্রহণ ছিল, Exactly, সেখানে আসলে exactly. মনোনয়নের জায়গাটাও কেন রাখা হলো না, সেই প্রশ্নের উত্তর, এবং কেন আমাদেরকে সবসময় প্রুভ করতে হয়, সেই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে অবশ্যই নেব। একজন দর্শক আছেন ফোনে, আমরা একটু তার ফোনটি নেব। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। জি বলুন। আমি দুই বোনের কাছে দুটো প্রশ্ন করবো, তার আগে আমি 3 জনের কাছে একটা প্রশ্নের বাইরে একটা কথা বলবো। জি বলুন। সেটা হলো কি, আপনি 3 জনেরই বয়স আনুমানিক করে 30 থেকে 35 হতে পারে, আনুমানিক হতে পারে আর কি। তা আমি যখন জিয়া রহমান সরকারের ক্ষমতা দেখছি, ঈশ্বর সরকারের সময়ের সরকার ক্ষমতা দেখছি, তখন কিন্তু জিয়া রহমান নারীদেরকে চাকরি দিয়েছিল, ঈশ্বর সাহেবও কিন্তু নারীদেরকে চাকরি দিয়েছিল। এটা নিয়ে আজকে আমার বোন এনসিপির বোন যে দলে আছেন, তারা কিন্তু এই চাকরি দেওয়াকে কেন্দ্র নারীদেরকে অনেক কথা বলছে, সরকারকে বলছিল, এরশাদ সরকারকে, জিয়া সরকারকে অনেক কিছু বলছিল, এই সরকার নারীদেরকে রাস্তা নামাচ্ছে, এই করছে সেই করছে, অনেক কিছু বলছিল। দেখ, আমি এই প্রশ্নের বাইরে কথা বললাম। আমি ওই বিশ্ববিদ্যালয়ের সেই ম্যাডামকে আমার একটা প্রশ্ন, সেটা হলো আজকে এই যে আমাদের যারা এমপি মন্ত্রী হয়, তাদের স্ত্রী বা যারা বড় কর্মকর্তা আছে তাদের স্ত্রী, এই স্ত্রীরা, আমরা মনে করছিলাম যে মহিলারা তো দুর্নীতির বাইরে থাকে, দুর্নীতি কম বোঝে বা কম করে, এটা কিন্তু আমাদের ধারণা। এটা কিন্তু আমরা দেখি মহিলারাও কিন্তু এখন স্বামীদেরকে এই যে অনিয়ম দুর্নীতি করার সহযোগিতা করতেছে। এটা কিন্তু একটা দুঃখের বিষয়, আমি মনে করি এটা আর কি। তাদের স্বামীকে একটু ছোট করে বলবেন আপনার প্রশ্নটা আসলে কি, আমাদের সময় স্বল্পতা রয়েছে। এনসিবির ম্যাডামকে আমি একটা কথা বলবো, সেটা হলো যে 5 তারিখের পরে থেকে আপনারা যারা আরো অন্যান্য মানুষ একটা সরকারকে ভোটে দিয়ে আপনারা যারা ক্ষমতায় এমপি হচ্ছেন, মন্ত্রী হচ্ছেন, এই হবেন সেই হবেন, এটার জন্য কি 5 তারিখের পরে পরিবর্তন হলো, নাকি বাস্তবে আমাদেরকে দেশকে সামনে দিকে নেওয়ার জন্য? বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়রা নূর। আপনার কাছে যে প্রশ্নটি রেখেছিল সেই প্রশ্নের উত্তরটি আমি ছোট করে আপনার কাছ থেকে নেব। 5ই আগস্টের পরে অনেক প্রত্যাশা ছিল, আসলে প্রত্যাশা পূরণ হচ্ছে না, যেমনটি দর্শক বলছিলেন, আপনার কি উত্তর? যিনি কল করেছিলেন এবং যিনি প্রশ্ন করেছেন, ওনার প্রথম প্রশ্ন ছিল যে একটা সরকারকে সরিয়ে দিয়ে মন্ত্রী এমপি হওয়ার জন্য কি এই সরকার পরিবর্তন হইল কিনা। উনি, আমার ধারণা, আমি দুঃখের সাথে বলছি যে উনি জুলাইকে ধারণই করতে পারেন নাই, এবং জুলাই অভ্যুত্থান কিন্তু একটা সরকারের পতনের জন্য হয় নাই। এইটা উনাকে আমি অনুরোধ করব, উনি যদি সময় দেয় ওনার সাথে বসবো, কথা বলবো, ওনার যদি কোনো সাজেশন থাকে সেই সাজেশনটা নিয়ে আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি, আমাদের প্রতি ওনাদের সহ সারা বাংলাদেশের কার কি ক্ষোভ কষ্ট আছে সব আমরা শুনবো। সব ক্রিটিসিজমকে আমরা ওয়েল অ্যাকসেপ্ট করি, যেটা আমাদেরকে গড়তে সুযোগ দিবে, সেই জায়গাটাতে আমরা পরিবর্তিত হতে আমরা প্রস্তুত আছি। তবে আপনার শুধুমাত্র একটা সরকারকে সরিয়ে দেওয়া বা হটানোর জন্য এই গণ অভ্যুত্থান হয় না। এই গণ অভ্যুত্থান হয়েছিল একটা স্বৈর শাসনের পতনের জন্য। সমস্ত স্ট্রাকচার থেকে যে স্বৈর শাসনের যেই বেড়াজাল তৈরি হয়েছে, সেই স্ট্রাকচারাল চেঞ্জ করা, সেইটা ছিল জুলাই গণ অভ্যুত্থানের মূল উদ্দেশ্য। এবং অভ্যুত্থান, আমি মনে করি না যে আমাদের যে সেই আন্দোলন, সেই লড়াই, সেটা শেষ হয়েছে। সেই লড়াইটা কিন্তু এখনো চলমান, কারণ আদতে সেই সংস্কার শব্দটা বললেই তো অনেকের অ্যালার্জি হয়, কিন্তু এটা আসলে
ধরেন জাতিগতভাবে আমরা কতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি তার মূল কারণ হচ্ছে আমাদের কাঠামোতে ক্যান্সার, আমাদের এন্টায়ার স্ট্রাকচারে, এই ইনস্টিটিউশনাল স্ট্রাকচারে ক্যান্সার বাসা বেঁধেছে। তো আপনি যদি একেবারে মূল ভাইরাসটাকে নির্মূল না করেন তাহলে সেটা যত দিন যাবে তত সারা শরীরে ছড়িয়ে পড়বে, সারা সব অর্গানে ছড়িয়ে পড়বে। তা আপনাকে আসলে মূল সমস্যাটা দ্রুততম সময়ের মধ্যে আইডেন্টিফাই তো আমরা চেষ্টা করেছি করার, এবং সেটার জন্য কি কি বেসিক পদক্ষেপ জরুরি সেটা ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে। সবাই জুলাই সনদে ঐকমত্য কমিশনে খালি সংরক্ষিত নারী আসন বিষয়ে কোনো আলোচনা আবার সংরক্ষিত নারী আসন বাদ দেন, নারী নিয়ে আলোচনা করবে কেন? নারী ওখানে বসতে পারবে না, নারী নিয়ে আলোচনা করতে পারবে না, নারীর সংস্কার বিষয়ে প্রস্তাবনা নিয়ে আলোচনা করতে গেলে সবাই রাস্তাঘাটে আন্দোলনে নেমে যাচ্ছে যে এটা কি প্রস্তাবনা করছে। আরে ভাই, ধর্মীয় চিন্তা চেতনার বাইরে যায় বা বিদ্যমান আইনের বাইরে যায় এরকম কোনো কিছু নিয়ে আপনার আপত্তি থাকলে আপনি ভদ্রলোকের মতো বলেন যে আমি এটা মানি না, এটা আমার প্রস্তাব, অসুবিধা নাই তো। আপনি কেন মানুষকে গালাগালাজ করবেন জনসম্মুখে মিছিল মিটিং ডাইকে? এই বিষয়ে যদি আমি একটু বলি, ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, এই যেহেতু প্রসঙ্গটি চলেই আসলো, আপনার কাছে একটি প্রশ্ন আমি রাখতে চাই। রাজনীতিতে সক্রিয় নারীদের উপর ৬৬% লিঙ্গভিত্তিক সাইবার আক্রমণ যোগ্য নারীদের রাজনীতিতে পিছিয়ে পড়ার বড় একটি বাধা কিনা, আমি এই প্রশ্নের সাথে যুক্ত করতে যাচ্ছি। আসলে এই যে সাইবার বুলিংগুলো হচ্ছে, বিভিন্নভাবে ট্যাগিং করা হচ্ছে, নারীদের নেতৃত্বের আমরা নিরাপদ একটি রাজনৈতিক পরিবেশ চাই, সেই পরিবেশটা কি নারীদের জন্য রয়েছে কিনা? দেখেন, আমি একটা কথা বলি, সাইবার বুলিং এর বিষয়টা তো একরকম, আর আপনি যখন ইন পার্টিকুলার রাজনীতি নিয়ে বলবেন সেটা কিন্তু আরেক রকম। রাজনীতি কিন্তু আপনিও করেন, আমিও করি। একটা হচ্ছে ফর্মাল রাজনীতি, আরেকটা হচ্ছে ইনফর্মাল রাজনীতি। ফ্যাক্টে কি হয়েছে, খুব চোখে পড়ার মতো একটা ঘটনা ঘটেছে, আপনি খেয়াল করবেন। আমি আবারও বলছি, সাইবার বুলিং একদম, যে মেয়েটাকে চেনে না সেই মেয়েটাও কিন্তু সাইবার বুলিংয়ের শিকার হয়। কিন্তু ঘটনাচক্রে দেখবেন 5ই অগাস্টের পরবর্তী সাইবার বুলিংয়ের একটা প্যাটার্ন আছে। এই যে জুলাইয়ের যতগুলো মেয়ে, এত মেয়ে, আপনি দেখবেন যে বেছে 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 প্রতিটা মেয়েকে, নো ম্যাটার হোয়াট, সেটা যেই হোক না কেন, প্রতিটা, এরা তো আসলে ওই অর্থে একদমই তরুণ, প্রতিটা মেয়েকে আপনার এমনভাবে অনলাইন ট্রায়ালের মধ্যে দিয়ে গেছে, তাদের প্রাইভেসিকে ডিস্টার্ব করা হয়েছে, তাদেরকে বুলিং করা হচ্ছে, স্মিয়ার ক্যাম্পেনিং করা হয়েছে। এর মূল কারণ কি জানেন? এর মূল কারণ হচ্ছে, হুমায়রা শুনতে খারাপ লাগুক বাট এটাই বাস্তবতা, 5ই অগাস্টের পরে পুরাটা পলিটিক্স কোনোভাবেই আপনার পিতৃতন্ত্রের যে বেড়াজাল, প্যাট্রিয়ার্কাল যে টক্সিক ম্যাসকুলিন থেকে বের হতে পারে নাই। না, আমি তো এটা আমি এই কথাটা অনেকখানি এগ্রি করি। আমার খারাপ লাগার কি আছে? এটা ব্যর্থতা, এবং আমাদের ভাইরাও কি আদতে আমাদের অ্যাকোমোডেট করার জন্য যথেষ্ট স্টেপ নিয়েছে? আমি তো এটা ওদেরকেও প্রশ্ন করি। এটা ব্যর্থতা একদম, আমি বলছি তো এটা চরম মাত্রার ব্যর্থতা। এবং আমরা কোথাও মেয়ে ভ্যানিশ, ফিজিক্যালি মেয়ে ভ্যানিশ, ফিজিক্যালি প্রথম ভ্যানিশটা কিন্তু ফিজিক্যালি আপনি দেখবেন। সেকেন্ড যে আপনি দেখবেন অনলাইনে আপনার লাগবে না, আপনি আজকে একটু কথা বলেন, দেখবেন আপনার উপর আক্রমণ আসবে। মোরাল পুলিশিংটাকে দিয়ে শুরু হলো, এবং কি দুঃখজনক, কি লজ্জাজনক, হ্যারাসার যে থাকে, আমরা দেখেছি সুনির্দিষ্ট পলিটিক্যাল পার্টির লোকজন যারা কিনা বিশাল বড় নেতা, একজন হ্যারাসারকে বরণ করতে চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মাথায় পাগড়ি পরিয়ে কোরআন শরীফের মতো পবিত্র জিনিস হাতে দিয়ে তাকে বরণ করে নিয়ে আসলেন। কি ভয়াবহ দুর্বিষহ সেই সেটা কি বার্তা ছিল না? আমরা এইভাবে যখন দেখছি, এটা তো ক্রমান্বয়ে বেড়েছে। আজকে কি কেউ এখান থেকে বেঁচেছে? তখন কিন্তু মনে করেছে আচ্ছা ঠিক আছে, ও হিসাবটা কিরকম জানেন, ও বাম ওকে বলুক, ও ডান ওকে বলুক, ও বিএনপি ওকে বলুক, ও আওয়ামী লীগ ওকে বলুক, এখন ও জামাত তাকেও তো বলছে। এরপরে তো বিএনপি বাম জামাত হওয়া লাগবে না, আপনাদের ঘরে ছোট ছোট কন্যা শিশু নাই? সেই কন্যা শিশুটাকে যখন বলবে, এই হিসাবটা কিভাবে এত বড় মিস্টেক ইরোর হলো? তথ্য উপদেষ্টা তো এই তরুণদের উপদেষ্টাই ছিল, তার হাতে তো সুপ্রিম পাওয়ার ছিল, ব্যবহৃত হয়েছে? হয়নি। নিবে দায়িত্ব না দিবে না? আমি স্পষ্টত বলি, 5ই অগাস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের সাইবার বুলিং যদি 5ই অগাস্টের আগে হতো 10%, এখন সেটা 80% দাঁড়িয়েছে। এর বৃহত্তর দায়ভার নিতে হবে এই তরুণ সমাজকে। আপনি কি দায়ভার নেবেন অ্যাডভোকেট?
দুঃখজনক ব্যাপার হচ্ছে যে তথ্য উপদেষ্টার কাছে আমাদের যে প্রত্যাশা ছিল, বেশিরভাগ সময় ওনাকে প্রশ্ন করা হলে উনি বলতেন যে উনার আসলে মানে যেই দায়িত্ব, সেই দায়িত্বের জায়গায় ওনার স্বাধীনতাটা কম। বিভিন্ন রাজনৈতিক দলের নানান চাপ এবং ভাগাভাগির বিষয়টাও কিন্তু উনাকে একেবারে মিডিয়ার সামনেই উল্লেখ করতে দেখেছি। পদ পদবি কাজ থেকে শুরু করে সব কিছুই বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো ছিল, আমরা তো জাস্ট নতুন রাজনীতি করতে এসেছি, ইলেকশনের 2 মাস আগে আমরা নিবন্ধন পেয়েছি। এই যে একটা বড় সংকট, আপা বলছিলেন যে রাজনীতির মাঠ থেকে নারীরা একেবারে নাই হয়ে গিয়েছে। আমাকে যদি জিজ্ঞেস করেন, এখানে 2টা কারণ। একটা হচ্ছে সামাজিক প্রতিবন্ধকতা, নিরাপত্তার অভাব, এবং আলটিমেটলি যেই পরিবেশ আমরা তৈরি করে রেখেছি সেইখানে আমরা পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরাই নারীদের জন্য এটা কঠিন করে রাখে। 2টো উদাহরণ দেই। ধরেন একজন বোন যখন রাজনীতি করতে আসতে চায়, সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চায়, তার নিরাপত্তা কি হবে সেটা রাষ্ট্র এনশিওর করা উচিত। সেটা শুধুমাত্র একটা তথ্য মন্ত্রণালয় দিয়ে এনশিওর হবে না। আমি আমরা যেখানে এসে cyberbullying নিয়ে কথা কথা বলছি, বলছিলাম। জি, আমি যেখানে বসে কথা বলছি বা আপা যেখানে বসে কথা বলছে, এই কথাগুলোর পর এই যে আপনি এটা হয়তো সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা যাবে, সেইখানকার কমেন্ট থ্রেড পড়া যায় না আপা। এবং ধরেন আগে একটা সময় আমি ভাবতাম কি, আমি একদম ব্যক্তিগতভাবে আমি মন থেকেই বলছি সত্যি করে, যে আমি একটা ভাবতাম যে একটা স্পেসিফিক রাজনৈতিক দল, তাদের নাকি বটবাহিনী আছে, তারাই এরকম গালমন্দ করে। বিশ্বাস করেন, এখন আমি ধরেন আমি যখন ইনবক্স খুললাম, এটা জোট করার কারণে না, জোট করার আগেই, জোট করার বহু আগে, যখন এনসিপি একটা স্বতন্ত্র রাজনীতি দাঁড় করাতে চেয়েছে, তখন কিন্তু আমি দেখলাম যে এনসিপি একটা রাজনৈতিক দল হিসেবে দাঁড়াতে চাচ্ছে বলে এনসিপির নারীদের যেই ছেলেগুলো বা যেই আইডিগুলো থেকে নোংরা ভাষায় গালিগালাজ করা হচ্ছে, এটা করবে ওটা করবে, আমি এই আমি সেই, ধরেন তাদের যে আইডেন্টিটি দেখছি, সেই আইডেন্টিটি দেখলে আপনি শকড হবেন যে ওনারা না আরেকটা দলকে দোষ দেয়। আমার আইডিওলজি বলে যে আমি কোনো মানুষকে বিনা কারণে আঘাত করব না, কিন্তু আমি দেখি যে রাজনীতিতে এই পুরুষতান্ত্রিক সমাজে নারী কমিশনের প্রস্তাবনাও আলোচিত হয় না, আবার এই রাজনীতিতে নারীদেরকে সুযোগ না দেয়া হলেও নারীদেরকে আক্রমণ করার জন্য সফট টার্গেট হিসেবে প্রত্যেকটা রাজনৈতিক দলই ব্যবহার করে। ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, আপনার কাছে আসতে চাই যে সোশ্যাল মিডিয়ায় মার্দিয়া মমতাজের একটি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে খুব এখন ছড়িয়ে পড়েছে যে নারীকে ট্রফি বলে আপনি নিজেই এখন ট্রফি হয়ে গেলেন, এমন বিভিন্ন ধরনের কথা বলছে। আসলে শব্দ চয়নের সমস্যা ছিল নাকি আসলে এটার কোনো ভিত্তি আছে, বা এই যে ভাইরাল করলো এইটার পিছনেও কি যৌক্তিকতা আছে কিনা? না দেখেন, আমি মার্দিয়া মমতাজকে ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার একটি টকশো হয়েছিল, এবং আমি কিন্তু এটাও বলতে চাই কিছু বলার আগে, বাংলাদেশ জামাত ইসলামী থেকে ওনাকে মনোনয়ন দেওয়াতে আমি কিন্তু খুশি হয়েছি। বিকজ ওনাদের যতজনকে আমি দেখেছি, একজন নারী হিসেবে উনি যে বক্তব্য দেন সেটি কিন্তু আমার কাছে মনে হচ্ছে মাচ মোর বেটার দ্যান এনিওয়ান এলস। তো সেই জায়গাটা থেকে আমি ওনাকে অভিনন্দন জানাই। এই বক্তব্যটা একটা হতে পারে, উনি আমরা যখন কথা বলি অনেক কথাই তো বলে ফেলি, যদি সেটা হয়ে থাকে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু এই যে ট্রফি, এগুলো খুব প্রবলেমেটিক শব্দ। তার কারণ হচ্ছে কি, আমিও কিন্তু বলতে পারি, যেমন এটা কোড অ্যান্ড কোড, আমরা কিন্তু প্রবলেমেটিক শব্দটাকে বলি। এখন ঘটনা হয়েছে কি, যে আপনি এই যখন নেতৃত্ব জায়গায় যান তখন যেটা হয় কি, গর্ত খুললে গর্ততে যদি নিজেই পড়ে যেতে হয়, যে এমনি কিন্তু এই কথাটা প্রথম থেকেই বারবার একটা কথাই বলছি, কিন্তু এই বিষয়টা সামহাও আমাদের মিসিং হয়ে যাচ্ছে। মার্দিয়া মমতাজকে উনি যে বক্তব্যটা দিয়েছিলেন তৎকালীন সময়ে হয়তোবা যেহেতু জামাতের কোনো প্রার্থী ছিল না, উনি হয়তোবা ডিফেন্সিভ হয়ে কথাটা বলেছেন, কিন্তু ওই সময়ের একটা কথা, এখন তো ডিজিটাল ফুটপ্রিন্টের যুগ, সেটি যে আবার দ্বিতীয় দফা আসবে না, সেটা কিন্তু এটা কিন্তু ওনারা যেহেতু রাজনীতি করেন সেটা বুঝতে হবে। কারণ এই যে জামানা আপনি তৈরি করেছেন, এই জামানায় তো আমি আপনিও একটা কথা বলে করতে পারছি না, যেখানে ফটোকার্ড বের হয় কথা বলি 10 লাইন, ন্যায় হচ্ছে অর্ধেক লাইন নিয়ে সেটার ইন্টারপ্রিটেশন হয়ে যায় সম্পূর্ণ ভিন্ন, যেটার কথার কোনো অর্থবোধকতা পুরো পাল্টে যায়, সেটা নিয়ে ট্রায়াল হয়। সেই জায়গাটাতে এরকম কথা বলার ক্ষেত্রে আমি মনে করি ওনাকে নিয়ে এটা। তবে একটা কথা অ্যাট দ্য সেম টাইম এটা কথা বলতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি দেখেন, আমার সাথে মতের দ্বিমত আছে, আমি তাদের অনেক মতের
বিপক্ষে অবস্থান করি। জামাত যখন ইলেকশন করেছে আমি কোনোভাবে তারা হজম করতে পারে, কিন্তু 5 ঘন্টা কর্মঘণ্টা ইত্যাদি ইত্যাদি, নারী নেতৃত্ব, পুরুষের অধীনস্থ হয়েই যাব, এহা আমার পক্ষে কোনোভাবেই গ্রহণ করাও সম্ভব না এবং এটা যৌক্তিকও না। আমি সেই অবস্থানে একদম ভেরি স্ট্রিক্ট। বাট আমি অ্যাট দ্য সেম টাইম এটাও বলতে চাই, মতের ভিন্নতা থাকার পরও সেটি মারদিয়া মমতাজ হোক, মতের ভিন্নতা থাকার পরে সেটা সেহরিন মোনামি হোক, XYZ যেই হোক, এই যে অনলাইন সাইবার ট্রায়াল, বুলিং, মিথ্যাচারিতা, ডিপ ফেক, আমি নিজেই জানতে পারছি না আমি কখন আওয়ামী লীগ হচ্ছি, কখন বিএনপি হচ্ছি, কখন বাম হয়ে যাচ্ছি, খালি জামাত কেন হতে পারছি না নিজেও বুঝতে পারছি না, ওটাও হয়তো হয়ে যাব। এই যে একটা ডিপ ফেক, মিথ্যাচারিতা, নানা কিছু, পরিবারের লোকজনকে নিয়ে আক্রমণ, পোশাক নিয়ে আক্রমণ, আপনি নারী বলেই তো সব করছেন। দিস নিড টু বি স্টপ। সেটা জাইমা রহমানকে নিয়ে হোক, যাকে নিয়ে হোক, ডোন্ট ডু দিস। দিস ইজ এ সিক প্র্যাকটিস। এটা একটা অসুস্থ সংস্কৃতির ভিতর ঢুকে যাচ্ছেন। বিশ্বাস করেন, আজকে আপনাকে সীমিত আনন্দ দিতে পারে, কিন্তু আপনি যে কি ভয়ঙ্কর, ধরেন বাতাসের মধ্যে যখন আপনি একটু বিষ মিশাবেন, বাতাসটা এরকম না যে ওই পাড়ায় আছে এই পাড়ায় আসবে না। এই ভয়াবহ যে বিষক্রিয়াটা সরাচ্ছেন, ইট নিড টু বি স্টপ। দুঃখজনক হলেও সত্য, আমি কথা মা দিয়ে মমতাজকে বলছি, আপনার সৌদা সুমি উনি যে বক্তব্য দিয়েছিলেন, মানে ইট ইজ আনবিলিভেবল। বাবা, মেয়ে, মা, মেয়ে, সন্তান, জীবন, এ কি অবস্থা? এটা কোন সমাজে বসবাস করি? আমার সন্তানকে নিয়ে আপনি আমাকে এমন সব কথা বলে ফেলবেন, আপনি একজন বাবাকে নিয়ে, পিতা তার কন্যাকে, এটা মানুষের তো একটা চিন্তা থাকে। এই ধরনের একটা কথা বলার পরে সেই কথার নিন্দা না করে আপনি সেই কথার জন্য, আপনাদের কাছে তো কামনীয়, আপনি সেটার, ঠিক আছে, আপনি সেটার পানিশমেন্টের ব্যবস্থা করবেন না। এটা কি পানিশেবল অফেন্স না? তাতে কি ডিফেম হয়নি? এই যে আজকে মারদিয়া মমতাজকে নিয়ে যা হবে, যা হচ্ছে, বা মোনামি কে নিয়ে যা হয়, বা মনে করেন আমাকে, বা নাহরিন ইসলাম খানকে নিয়ে যা হচ্ছে, প্রতিটা মানুষ তো ডিফেমের শিকার হচ্ছে। আসলে কি এটা কোনো সুস্থতা দিচ্ছে? কাউকে কি ভেতর থেকে বলতে পারবে যে আমি আসলে খুব তৃপ্ত বোধ করছি? দ্যাট নিড টু বি স্টপ ইমার্জেন্সি ভিত্তিতে, এবং প্রতিটি রাজনৈতিক দলের এই দায়িত্ব নেওয়া উচিত। তা না হলে বিশ্বাস করেন, কোনো রাজনৈতিক দলের প্রত্যেকের ঘরে মা আছে, প্রত্যেকের ঘরে বোন আছে, প্রত্যেকের ঘরে কন্যা আছে। আচ্ছা, আমি একটু অ্যাডভোকেট হুমায়রা নূরের কাছে আসতে চাই। আসলে একদম শেষের দিকে আসছি তো। ট্রেনিংও ধরেন, রাজনৈতিক দলগুলো যদি জিরো টলারেন্স দেখাতো যে আমার দলে তুমি থাকতে পারবে না কোনো নারীর সাথে যদি তুমি অসম্মানজনক আচরণ করো, বা দল থেকে তোমাকে এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমি যেটা ওই যে সাউদা সুমি, বিবি সাউদা, যে ভদ্র মহিলা, ওনাকে যখন ধরা হইলো তখন আমি প্রচণ্ড মানে আমি খারাপ ফিল করলাম যে একটা মানুষ ফেসবুকে কটূক্তি করার কারণে তাকে এইভাবে ধরা হইলো। 3 বাচ্চার মা, তার মধ্যে একটা প্রতিবন্ধী, এটা আমার কাছে খুবই খারাপ লাগছে। তারপরে আমি মানে বেসিক্যালি আমি তার পোস্টগুলো দেখি নাই। যখন আমি এটা নিয়ে প্রতিবাদ করলাম, তখন যখন পোস্টগুলো দেখলাম, তখন আমার কাছে মনে হইলো যে যেই রাজনৈতিক দলটা থেকে উনি বিলং করেন, তারা কিন্তু বারবার করেই নিজেদের যেই মানবিক গুণাবলী বলেন, বা তাদের অ্যাটলিস্ট তাদের চারিত্রিক গুণাবলী অনেক ভালো বলে তারা দাবি করতে চায়। কিন্তু আপনার মানসিকভাবে এই দৈন্যতা এই লেভেলে কেন পৌঁছাবে যে আপনি এই ধরনের, মানে এটা কিন্তু ডিফেমেশন, আপা যেটা বললেন, ডিফেমেশনের যে লিগ্যাল ডেফিনেশন সেটার মধ্যে পড়ে না, কিন্তু এটা কটূক্তি করা এবং এটা খুবই নোংরা ভাষায় একটা মানুষকে ডিমিন করার চেষ্টা করা, কোনো দরকার নাই তো। এটা তো আপনার একটা বাজে কথায় একটা ওই ধরনের, ধরেন আমি আমার জায়গায় যেই জায়গায় বসে আমি অ্যাডভোকেট হুমায়রা নূর, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করতে চাই। আপনি একজন আইনজীবী, আসলে আমরা আসলে মানহানি বলতে কি বুঝি, মত প্রকাশের স্বাধীনতা বলতে কি বুঝি, দুইটার মধ্যে কি বাউন্ডারি টানা উচিত কিনা? অবশ্যই টানা উচিত, বলছি। ধরেন যে কথাটা শেষ করতে চাই, ধরেন আপনি একটা বাজে কথা একজন ভদ্র মহিলাকে বলে ফেললেন, তাতে বিশ্বাস করেন তার কিচ্ছু আসে যায় না। তাতে কি প্রকাশ পায় জানেন? আপনার মানসিক দৈন্যতা। আপনি মানসিকভাবে কতটা দৈন্য আপনি শুধু সেটাই প্রমাণ করছেন। তাতে আপনার গালি আপনার কাছেই থাকছে, আপনার চিন্তাধারা, আপনার মানসিক অসুস্থতা, বিকারগ্রস্ততা, সরি টু আটার দিস ওয়ার্ডস, এগুলো আপনার সাথেই থাকছে। আপনি কাকে কত নিচে নামানোর চেষ্টা করছেন, তাতে যে আপনি নিজেই নিচে নেমে গেলেন এবং তাতে যার পিছনে এগুলো করলেন তার কিচ্ছু আসবে যাবে না। হ্যাঁ, তবে এটার একটা সামাজিক ইম্প্যাক্ট আছে।
কতটুকু করলে মানহানি হয় আর কতটুকু বাক স্বাধীনতা এইটার পার্থক্য আমাদের আছে। একটু ছোট করে শেষ করতে সেইটা হবে। হচ্ছে যখন আপনি একটা অন্যায়ের প্রতিবাদ করবেন, সেইটা প্রতিবাদের একটা ভাষা আছে, সেই ভাষায় আপনি প্রতিবাদ করেন। কিন্তু আপনি যখন গালমন্দ করবেন এবং যা না তা বলবেন, ডিফেমেশন মানে কি, সত্য যেটা না সেটাকে আপনি মিথ্যা, যেটা মিথ্যা ঘটনাকে আপনি মানুষের মাঝে প্রচার করলেন, তাতে এখন করে কথা তার হলো যে সম্মানহানি বলা হলো। যদি বলা হলো যে হুমায়ুনুর XYZ অমুক আরেকটি বিয়ে করেছেন, এটা তো ডিফেম। এইটাই তো এই ধরনের নোংরা কথা, এই কথাগুলোতে কি করে, এটা defame মানুষের না? সামাজিক মর্যাদা নষ্ট করার চেষ্টা করা এখানে হয়। কি সবসময় নারীরাই ভিকটিম হয় কিনা বেশি? মোস্টলি নারীরা। আপা, পুরুষের তো ইজ্জত যায় না। ওই যে প্রথমে একটা প্রশ্ন করেছিলেন যে কেন আমাদেরই প্রমাণ করতে হয়, ওই অগ্নি পরীক্ষা আমাদেরই দিতে হয় যুগ যুগ ধরে। আমরা কতটা যোগ্য, আমরা কতটা চারিত্রিকভাবে ভালো, আমাদেরকে কতটা ভালো হইতে হবে, সারাক্ষণ এই শিক্ষাই। কিন্তু যারা অসংখ্য আমাদেরকে এই ধন্যবাদ। হ্যারাসমেন্ট করছে তাদের কোনো পরীক্ষা নাই। আসলে পরীক্ষার সবসময় আমাদেরকেই দিতে হচ্ছে, এবং আমরা যখন ক্ষমতায়ন ও প্রতিনিধিত্বর কথা বলছি এবং এটা কোনো সবসময় সুস্থ আসলে practice না। নারীদেরকেই আমরাই সবসময় proof পরীক্ষা করতে দেব, এটা হচ্ছে। কোনো সুস্থ প্র্যাকটিস না। দিয়ে আসছি দেখে দিয়ে যাব, তাহলে আর নতুন কি হলো? সেই তো না না, পুরনো এটা গল্পই এটা হলো। চলতে পারে না। দিস হ্যাজ টু বি স্টপড। আপা যেটা বললেন যে এইটা এইটাকে আলটিমেটলি থামতেই এইটার হবে। রেশ টানতে হবে। আপনি যে কথাটা এবং বলেছেন সেক্ষেত্রে যে আমাদের সবার আসলে ভূমিকা পালন করতে হবে। কোনটা অসংখ্য সমালোচনা ধন্যবাদ এবং এবং কোনটা কৃতজ্ঞতা আপনাদের দুজনকে আসবার জন্য। নিশ্চয়ই এই ডিবেট তো আসলে যুগে যুগে চলে আসছে, হয়তোবা যুগে যুগে চলবে। এইভাবে আমরা কথাই বলবো টকশোতে, আমরা সমাধান হয়তো পরিবর্তন এবার আসবে পরিবর্তন আপা। আসলে আসবে কখনোই এবার হয়তোবা দেখবো না, পরিবর্তন, দেখবেন। বা দেখার প্রত্যাশা আসলে আমরাও করি। সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি স্বাধীন সংলাপ। আপনাদের সবাইকে পরবর্তী আয়োজন দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।